শুভেচ্ছা। আমন্ত্রণ দেশ জনপদ লাইভের সঙ্গে আছে আমি শারমিন নাসি। চলমান পরিস্থিতিতে গাজীপুরের আইনশৃঙ্খলা পরিস্থিতি জানাচ্ছেন সহকর্মী নজরুল ইসলাম। কয়েকদিনের স্থবিরতা কাটিয়ে আগের রূপে ফিরতে শুরু করেছে বিভিন্ন এলাকা। গাজীপুরের যে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো রয়েছে সেই পয়েন্টগুলোতে এখন কিন্তু আপনার যাত্রী এবং বাসের এবং দূরপাল্লার যে যাত্রীবাহী বাসগুলো রয়েছে সেগুলো কিন্তু স্বস্তিতেই যাচ্ছে না। আপনি জানেন যে এই কয়েকদিনের টানা স্থবিরতায় কিন্তু সব কিছু থুবড়ে পড়েছিল, তো এখন কিন্তু আপনার সেটা কাটিয়ে আগের রূপে ফিরতে শুরু করেছে চান্দনা চৌরাস্তা সহ গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো। এখানে কিন্তু আমি যদি দেখাতে চাই যে আমার পিছনে যে বাস কাউন্টারগুলো রয়েছে সেই কাউন্টারগুলোতে কিন্তু আপনার আজকে কিন্তু সকাল থেকে আমরা অনেকটা ভিড় লক্ষ্য করেছি এবং দূর দূরান্ত থেকে যারা আসছেন এবং যাচ্ছেন তারা কিন্তু স্বস্তিতেই টিকিট সংগ্রহ করে বাড়ি যেতে পারছেন। আমি যদি আপনাকে আরেকটু দেখাতে চাই যে এখানে কিন্তু আপনার সকাল থেকে আমরা দেখেছি বিভিন্ন জায়গায় খবর নিয়েছি এবং গুরুত্বপূর্ণ যে পয়েন্টগুলো রয়েছে সেই পয়েন্টে কিন্তু পর্যাপ্ত সংখ্যক আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু নিয়োজিত রয়েছে। গাজীপুরের যে আপনার উপজেলার বিভিন্ন পয়েন্টগুলো রয়েছে সেই পয়েন্টগুলোতে কিন্তু আমরা দেখেছি যে আগের রূপে ফিরতে শুরু করেছে এবং মানুষ কিন্তু সাধারণ মানুষ কিন্তু ঘর থেকে বেরিয়ে এবং কর্মজীবনে কিন্তু মানুষ ফিরছেন এবং পাশাপাশি কিন্তু প্রাণচাল্য সৃষ্টি হয়েছে সবগুলো সড়কেই। কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে গণপরিবহনের পাশাপাশি পণ্যবাহী যে গাড়িগুলো রয়েছে সেগুলো কিন্তু স্বস্তিতেই যার যার গন্তব্যে যাচ্ছেন। এরকমটাই কিন্তু আমরা গাজীপুর সহ বিভিন্ন উপজেলার থেকে যে গাড়িগুলো আসছে সেগুলো কিন্তু স্বস্তিতেই যাচ্ছে। তো ঢাকা, টাঙ্গাইল, ঢাকা, ময়মনসিংহের যে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো রয়েছে সেই পয়েন্টগুলোতে আমরা বিপুল সংখ্যক আইন শৃঙ্খলা বাহিনী কেন্দ্র আমরা নিয়োজিত রয়েছে এবং গুরুত্বপূর্ণ পয়েন্টও কিন্তু আমরা আইন শৃঙ্খলা যে বাহিনী সেগুলোর উপস্থিতি কিন্তু আমরা লক্ষ্য করেছি এবং পাশাপাশি সব যে জায়গায় কিন্তু আমরা মানুষের যে স্বস্তি সেটা কিন্তু স্বস্তিতে কিন্তু বাড়ি ফিরছেন এবং মানুষ কিন্তু যার যার কর্মে যাচ্ছেন। তো গাজীপুরের বিভিন্ন জায়গা থেকে যে এই স্থবিরতা সেটা কাটিয়ে আগের রূপে ফিরতে শুরু করেছে গাজীপুরের চেহারা। তো এভাবেই গাজীপুর কিন্তু আপনার স্থবিরতা কাটিয়ে সাধারণ মানুষের মধ্যে কিন্তু যে আতঙ্কটা ছিল সেটা কিন্তু কাটিয়ে সাধারণ মানুষ কিন্তু ঘর থেকে বেরিয়ে রাস্তায় অবস্থান করছেন এবং সবাই যার যার কর্মস্থলে ফিরছেন এবং আমরা দেখেছি যে দূরপাল্লার যে যানবাহন রয়েছে সেগুলো কিন্তু স্বস্তিতেই যাচ্ছেন বিভিন্ন জায়গায়। তো আমার কাছে গাজীপুর চান্দনা চৌরাস্তা থেকে এই ছিল সর্বশেষ। এবার যাব কুষ্টিয়া, সেখানকার রাস্তার পরিস্থিতি জানাচ্ছেন সহকর্মী নাহিদ হাসান তিতাস। সপ্তম দিনের মতো কুষ্টিয়াতে কারফিউ বলবৎ রয়েছে, তবে আগের দিনের চেয়ে কিন্তু স্বাভাবিকতা ফিরে এসেছে কুষ্টিয়ায় এবং যত দিন যাচ্ছে ততই কিন্তু স্বাভাবিক পরিবেশ ফিরে আসছে। যানবাহন রাস্তায় বেরোচ্ছে এবং সাধারণ মানুষও তাদের কর্মব্যস্ততায় ফিরেছে। এছাড়াও যে শহরের যে দোকানপাটগুলো সেগুলোও কিন্তু খুলেছে। তাছাড়া কুষ্টিয়া থেকে যে দূরপাল্লার বাসগুলো যায় সেগুলোও কিন্তু তাদের গন্তব্য ছাড়তে শুরু করেছে। আজকে কুষ্টিয়ায় কিন্তু অনেকটাই কারফিউ শিথিলতা রয়েছে, অর্থাৎ সকাল 6টা থেকে সন্ধ্যা 8টা পর্যন্ত কিন্তু কারফিউ আওতামুক্ত রয়েছে কুষ্টিয়ায়। তাই আমরা বলতে পারি যে স্বাভাবিক পরিবেশও কিন্তু ফিরছে। আমরা দেখেছি যে এখানে যান চলাচল বাড়ছে, দূরপাল্লার গাড়িগুলোও কিন্তু ছাড়তে শুরু করেছে। জনসাধারণের যে রাস্তায় বেরোনো এবং তাদের কর্মপ্রয়োজনে বেরোনো সেটাও কিন্তু বেড়েছে। তাই আমরা বলতে পারি যে ধীরে ধীরে কিন্তু স্বাভাবিক যে পরিস্থিতি সেটা ফিরে আসছে। আমি সাধারণ মানুষের সাথে কথা বলেছি। সাধারণ মানুষের যেটি দাবি যে আসলে এই যে বেশ কিছুদিন ধরে যে সহিংসতা এবং কারফিউ চলছে এর প্রভাবে কিন্তু তাদের আয় কমেছে এবং যারা দোকানঘাট বা ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে ব্যবসা প্রতিষ্ঠান কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে। তাই তারা আর এ ধরনের যে উদ্ভূত পরিস্থিতির সম্মুখীন হতে চায় না, তারা কারফিউ মুক্ত চাচ্ছে। তারা বলছে যত দ্রুত সম্ভব দেশের স্বাভাবিক অবস্থা ফিরে এসে যেন মানুষের যে স্বাভাবিক জীবন সেটা যেন পরিচালনা করার সুবিধা হয় সেই পদক্ষেপই নেবে সরকার। তাছাড়া এই এখন পর্যন্ত আমি এতটুকুই বলতে পারি যে কুষ্টিয়ায় যে কারফিউ আজ সপ্তম দিনের মতো কারফিউর আওতায় রয়েছে। এই 7 দিনের মধ্যে কিন্তু কুষ্টিয়ায় কোনো ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি, অর্থাৎ কোনো ধরনের কোনো বিশৃঙ্খলা হয়নি এবং প্রশাসন কিন্তু সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে। প্রত্যেকটি মুড়ে মুড়ে কিন্তু প্রশাসনের চেকপোস্ট রয়েছে। তারা কিন্তু যদি সন্দেহবাদন কারোকে দেখেন তাহলে কিন্তু
চেক করে তারপরে শহরে ঢুকতে দিচ্ছেন। তাছাড়া পুলিশের উপস্থিতি, বিজিবির উপস্থিতি এবং সেনাবাহিনীর উপস্থিতিও কিন্তু রয়েছে। সাথে সাথে যে র্যাব টহল দিচ্ছে এবং কোনো ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে সেদিকে কিন্তু সজাগ দৃষ্টি রেখেছেন। আর আমি এ বিষয়ে জেলা প্রশাসকের সাথে কথা বলেছি, যে আসলে তিনি যেটি জানাচ্ছেন যে এখনও কয়েকদিন আসলে কারফিউর আওতায় তারা রাখতে চাচ্ছেন, কিন্তু সেটি সীমিত আকারে। অর্থাৎ আমরা বলতে পারি যে কুষ্টিয়ায় শুধুমাত্র কিন্তু রাতের বেলায় কারফিউ চলছে এবং দিনের বেলায় কিন্তু কোনো কারফিউ থাকছে না। তাই আমরা বলতে পারি যে দিন যত গড়াচ্ছে ততই কিন্তু স্বাভাবিক পরিবেশে ফিরছে কুষ্টিয়া। এই ছিল কুষ্টিয়া থেকে কারফিউ বিষয়ে আমার কাছে সর্বশেষ খবর। এবারে যাব ময়মনসিংহের চলমান কারফিউ পরিস্থিতি জানাচ্ছেন সহকর্মী ইলিয়াস আহমেদ। কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে 7 দিন ধরে টানা কারফিউ চলছে, অর্থাৎ আজকে 7ম দিনে আমরা দেখেছি ময়মনসিংহের বিভিন্ন মোড়ে মোড়ে আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি কিছুটা কম থাকলেও যানবাহনের সংখ্যা কিন্তু ময়মনসিংহ নগরীতে বেড়েছে এবং মহাসড়কে কিন্তু মানুষের চলাচলের পাশাপাশি যানবাহনের সংখ্যাও বেড়েছে এবং আজকে সকাল 8টা থেকে বিকেল 6টা পর্যন্ত কিন্তু কারফিউ শিথিল করা হয়েছে। সেই বিষয়টি জেলা প্রশাসন আমাদেরকে নিশ্চিত করেছেন এবং গতকালেও সকাল 8টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত কারফিউ শিথিল ছিল, যার কারণে শহরে কিন্তু একেবারেই যে চলাচলের সংখ্যা, অর্থাৎ মানুষের চলাচলের সংখ্যা কিছুটা কম থাকলেও যানবাহনের সংখ্যা কিন্তু আমরা দেখেছি বেড়েছিল। আজকেও কিন্তু ছুটির দিন শুক্রবার হয়, এমনিতেই সাধারণত যানবাহন চলাচল কিছুটা কম করে থাকে এবং সকাল থেকে আমরা দেখেছি ছুটির দিনেও কিন্তু যানবাহনের যে পরিমাণ সেটি কিন্তু শহরে বেড়েছে। অর্থাৎ যারা পরিবহন নিয়ে মহাসড়কে বেরিয়েছেন তাদের সঙ্গে আমরা কথা বলেছিলাম, তারা বলছেন যে টানা বেশ কয়েকদিন ধরে তারা কিন্তু অর্থনৈতিকভাবে দুর্বল হয়ে পড়েছেন এবং তারা কিন্তু খুব সমস্যার মধ্যে আছেন। অর্থাৎ তারা বলছেন তারা যে বাহনটি দিয়ে আসলে আয় করে থাকেন, পরিবারের সংসার চালান, সেই বাহনটি কিন্তু চলাচল না করায়, অর্থাৎ এই কারফিউর কারণে তারা মহাসড়কে বের না হতে পেরে তাদের যে আর্থিক অবস্থা সেটি কিন্তু অনেকটাই সংকটাপন্ন হয়ে পড়েছে, সেই বিষয়টি কিন্তু তারা বলছিলেন। এবং আমরা দেখেছি অনেকেই যারা কেটে খাওয়া এবং নিম্ন আয়ের লোকজন আছেন তারা কিন্তু বেশ বিপাকের মধ্যে আছেন এবং তারা বলছেন যে এই যে অস্থিতিশীল অবস্থা অচিরেই কেটে যাবে সেই প্রত্যাশা কিন্তু তারা রাখছেন। এবং আমরা এই বিষয়টি নিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে কথা বলেছিলাম, অর্থাৎ জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কথা বলেছিলাম কবে নাগাদ কারফিউ শিথিল হবে সেই বিষয়টি কিন্তু তারা নিশ্চিত করে বললেও কবে নাগাদ কারফিউ আসলে একেবারেই তুলে দেওয়া হবে সেই বিষয়টি কিন্তু তারা নিশ্চিত করে আমাদেরকে কিছু বলতে পারেননি এবং তারা বলছেন যে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হওয়া মাত্রই কিন্তু তারা এই যে কারফিউ সেই কারফিউ কিন্তু তুলে নেবেন। এই ছিল আমার কাছে ময়মনসিংহের সর্বশেষ অবস্থা। রাজধানীর বাংলাবোটর এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি জানাচ্ছেন সহকর্মী শাহাদাত নিশাত। কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে যে কয়েকদিন ধরে রাজধানীতে সহিংসতার রূপ নিয়েছিল সেটি নিয়ন্ত্রণে যে কারফিউ জারি করা হয়েছে, সেই কারফিউ আজকে 6ষ্ঠ দিন চলছে এবং সেই 6ষ্ঠ দিনের চিত্র যদি আমরা একটু দেখানোর চেষ্টা করি, এই মুহূর্তে রাজধানীতে যে অবস্থা রয়েছে যে স্বাভাবিক অবস্থা বিরাজ করছে, অর্থাৎ এখন যেহেতু 8টা থেকে 5টা পর্যন্ত আজকে কারফিউ শিথিল রয়েছে এবং সেই ক্ষেত্রে আমরা দেখেছি সাধারণ মানুষ কিন্তু তাদের গন্তব্যে পৌঁছাচ্ছে এবং আজকে শুক্রবার আমরা জানি যে শুক্রবার সাধারণত রাজধানীতে যানজট খুবই কম হয় এবং সেক্ষেত্রে সাধারণ মানুষের চলাচলও খুব সীমিত থাকে, কিন্তু তারপরেও আমরা দেখেছি সাধারণ মানুষ নির্বিঘ্নে কিন্তু সড়কে বের হচ্ছে এবং সেক্ষেত্রে তারা কিন্তু তাদের যে কাজকর্ম সেগুলোর জন্য তারা কিন্তু তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে এবং সেক্ষেত্রে আরেকটি বিষয় যদি জানিয়ে রাখি, আমরা আজকে এখন পর্যন্ত রাজধানীর যে সকল সড়কগুলোতে আমরা ঘুরেছি সেখানে আমরা দেখেছি সবচেয়ে বেশি যে পুলিশের উপস্থিতি রয়েছে এবং সেক্ষেত্রে বিজিবির টহলও কিন্তু রয়েছে এবং সেই সাথে কারফিউ যেহেতু শিথিল রয়েছে সেক্ষেত্রে সেনাবাহিনীও কিন্তু তাদের অবস্থানে রয়েছে এবং একই সাথে যান চলাচলের যে বিষয়টি সেটি 5টার পরে মূলত তখন আবারও কিন্তু থেমে যাবে, সেক্ষেত্রে কারফিউ কারণে কিন্তু গাড়ি চলাচল তখন কিন্তু করবে না এবং সেক্ষেত্রে আমরা দূরপাল্লার যে যান চলাচলগুলো সেগুলো কিন্তু স্বাভাবিক থাকবে অনেকটা এবং সেক্ষেত্রে সাধারণ মানুষ দূরপাল্লার ক্ষেত্রে সময় শিথিলের বিষয় কিন্তু এক ধরনের যাত্রী কল্যাণ থেকে এক ধরনের দাবি জানানো হয়েছে, সেক্ষেত্রে তাদের
টিকিটটাকে কারফিউ পাস হিসেবে ব্যবহার করার জন্য। তো সব কিছু মিলিয়ে এখন আমরা যে রাজধানীর বাংলা মোটরে অবস্থান করছি এবং বাংলা মোটরের চিত্র যদি আমরা একটু দেখানোর চেষ্টা করি, সেখানেও আমরা দেখেছি বিশেষ করে গণপরিবহনগুলো খুব সীমিত চলাচল করছে এবং একই সাথে ব্যক্তিগত যে পরিবহনগুলো বিশেষ করে প্রাইভেট কার, মোটরসাইকেল এবং একই সাথে আমরা দেখেছি সিএনজি নিয়েও কিন্তু মানুষ চলাচল করছে এবং রিক্সার যে দাপট সেই দাপট কিন্তু আগের মতো বজায় রয়েছে। অর্থাৎ সব কিছু মিলিয়ে যে পরিস্থিতি এখন আমাদের পরিলক্ষিত, যে মানুষ তাদের যাতায়াতের ক্ষেত্রে যে ধরনের ব্যবহার অর্থাৎ তাদের যে চলাচল, সে চলাচলের জন্য তারা নির্বিঘ্নে কিন্তু যাতায়াত করছে এবং একই সাথে বাংলা মোটর নয় শুধু ফার্ম গেট থেকে শুরু করে শাহবাগ মোড় পর্যন্ত আমরা দেখেছি সেখানে কিন্তু একই অবস্থা রয়েছে এবং একই সাথে বিশেষ করে যে মোড়গুলো গুরুত্বপূর্ণ অর্থাৎ যেগুলোতে ঝুঁকিও রয়েছে সেক্ষেত্রে কিন্তু আমরা দেখেছি আইন শৃঙ্খলা বাহিনীর সরব উপস্থিতি। তো সব কিছু মিলিয়ে রাজধানীবাসীর নিরাপত্তার সাথে যে আইন শৃঙ্খলা বাহিনীর উপস্থিতি যেমন রয়েছে, মানুষজনে কিন্তু স্বাচ্ছন্দ্যে তাদের গন্তব্যে পৌঁছাচ্ছে। শুক্রবার ছুটির দিনেও কিন্তু মানুষের সরব উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে। তো এই ছিল রাজধানীর বাংলা মোটর থেকে আমার কাছে থাকা সবশেষ খবর। রাজধানীর হাতিরপুল এলাকা থেকে নিত্যপণ্যের বাজার দর নিয়ে জানাচ্ছেন সহকর্মী এম এ আসিম। আন্দোলন আর কারফিউর মধ্যে সরবরাহ ব্যবস্থায় বাধাপ্রাপ্ত হওয়ায় কদিন আগের যে সবজির বাজারে আগুন ছিল তা কিছুটা কমতে শুরু করেছে। আমরা আজকে হাতিরপুল বাজারে এসে যে চিত্রটি দেখছি সেটি কিন্তু বলা চলে যে অনেক সবজির দামই কমতে শুরু করেছে। এর মধ্যে যে সর্বোচ্চ যে দামে উঠে যাওয়া কাঁচামরিচ, টমেটো, গাজর সহ যে সবজিগুলো ছিল সেগুলোতে কিন্তু অনেকটাই দাম কমেছে। কাঁচামরিচে প্রায় 600 টাকা কেজিতে উঠেছিল, সেই কাঁচামরিচ কিন্তু আজকে বিক্রি হচ্ছে 200 থেকে 210 টাকায় এবং গাজর, টমেটো সহ সবগুলো সবজিই কিন্তু 200 টাকার মধ্যে চলে এসেছে এবং এর বাইরে যে সকল সবজি 100 টাকার উপরে উঠে গিয়েছিল সেই সবজিগুলো কিন্তু 100 টাকার নিচে নামছে। যেমন পেঁপে, করলা, কাঁকরোল সহ এই সকল সবজি কিন্তু এই অবরোধ, এই যে কারফিউ এবং আন্দোলন তার মধ্যে কিন্তু অনেকটাই দাম বেড়ে গিয়েছিল, সেগুলো কিছুটা কমতে শুরু করেছে এবং ধনেপাতা এখনও 250 থেকে 300 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। এর বাইরে যে সকল সবজি রয়েছে সবগুলো সবজিই কিন্তু বিক্রেতারা বলছেন যে সরবরাহ ব্যবস্থা যদি স্বাভাবিক হয়ে আসে সেক্ষেত্রে কিন্তু এই সবজিগুলোর দাম কমে আসবে। এছাড়া যে আকারভেদে কিন্তু এখনও লাউ বিক্রি হচ্ছে 70 থেকে 80 টাকায়। এর বাইরে মাছের চিত্রটি যদি একটু বলি, যে মাছের কিন্তু পর্যাপ্ত সরবরাহ রয়েছে, যার ফলে মাছের দাম কারফিউ এবং আন্দোলনের মধ্যেও কিন্তু আসলে দামের অবস্থাটা একই ছিল। এখনও পর্যাপ্ত সরবরাহ থাকায় মাছের বাজারে কিন্তু অস্থিরতা এখনও চলছে না এবং কারফিউর মধ্যেও ছিল না এবং মাছ কিন্তু বলা চলে যে পর্যাপ্ত রয়েছে এবং সব ধরনের মাছের উপস্থিতি কিন্তু আমরা মাছ বাজারে দেখতে পাচ্ছি এবং ক্রেতা সমাগমও পর্যাপ্ত রয়েছে এবং সবাই কিন্তু আসলে মাছ এখান থেকে কিনতে পারছেন এবং দামের যে ব্যবধান সেটি নিয়ে কিন্তু কোনো অসন্তোষ আমরা এখনও দেখছি না। আমরা যদি একজন বিক্রেতার সাথে একটু কথা বলার চেষ্টা করি, মাছের সরবরাহ ঠিক আছে কিনা, দামের অবস্থা কেমন? দাম কমই আসছে, মাছের কাস্টমার নেই মার্কেটে, শুক্রবার বাজার কাস্টমার কম আসছে। মাছের কিন্তু সরবরাহ থাকলেও তিনি বলছেন যে আসলে অবরোধের মধ্যে ক্রেতার উপস্থিতি খুবই কম ছিল, যার কারণে কিন্তু আসলে তাদের সরবরাহ থাকলেও ক্রেতা নেই, যার ফলে তারা একটি ভোগান্তিতে রয়েছেন এবং এখানে যে পরিমাণ মাছ রয়েছে বলা চলে যে সত্যি আসলে ক্রেতার সংখ্যা খুবই কম। আমরা যদি আরেকটু মাছ বাজারের অপর প্রান্তের দিকে চলে আসি, এখান থেকে মাছের উপস্থিতি কেমন আছে, সরবরাহ কেমন, দাম কেমন? মোটামুটি আগের চেয়ে একটু কমছে, আগের চেয়ে দাম কমছে এখন। আচ্ছা, এই যে কারফিউ বা আন্দোলনের মধ্যে মাছের সরবরাহ ঠিক ছিল কি? আন্দোলনের সময় একটু মাছের দামটা বাড়তে ছিল, যে গাড়ি ঘোড়া ছিল না তখন বাড়তে ছিল, এখন একটু গাড়ি ঘোড়া আসে এই জন্য মাছের দামটা একটু কমছে, কেজিতে 50-100 টাকা কমছে আর কি। এর বাইরে যে মাংসের বাজারের কথা যদি আমি বলি, সেক্ষেত্রে কিন্তু যে মাংসের দাম আগের মতোই রয়েছে। মাংস কিন্তু এখনও গরুর মাংস আমরা দেখেছি যে 800 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে, খাসির মাংস 1100 টাকা এবং মুরগি কিন্তু নানা ভেদে যে দামে আগে ছিল সেই দামই এখনও বিক্রি হচ্ছে। তো এই ছিল আমার কাছে বাজার দরের সর্বশেষ। এবারে বরিশালের মাছ মাংসের বাজারের খবর জানাচ্ছেন সহকর্মী শফিক মুন্সি। বরিশালে গত কয়েকদিন চলমান
চলমান যে কারফিউ ছিল সেই কারফিউ কিন্তু পচনশীল পণ্য বিশেষ করে মাছ মাংস এবং সবজি বিক্রেতা যারা তাদের কিন্তু বেশ ক্ষতির সম্মুখীন হতে হয়েছে। কারণ মূলত আসলে তারা অনেকে বেচা বিক্রি না করতে পারায় এবং বিভিন্ন জায়গায় পণ্য পরিবহন করতে না পারায় তাদের অনেকে আসলে পণ্য নষ্ট হয়েছে বলেই আমরা জেনেছি। তাদের পুরো যে ক্ষতির পরিমাণ সেটি এখন পর্যন্ত এভাবে নির্ধারণ করা না গেলেও সেটি আসলে কোটির ঘর ছাড়িয়েছে বলেই আমরা জেনেছি। আমরা বর্তমানে আছি বরিশালের বাংলা বাজার কাঁচা বাজারে এবং সেখানকার যে আমরা ঘুরে দেখেছি বাজারগুলোতে কিন্তু গত সপ্তাহের তুলনায় যে মাছ মাংসের দাম কিছুটা বেড়েছে বলেই আমাদের কাছে প্রতীয়মান হয়েছে। আমরা এখানে যেটা দেখেছি সোনালী মুরগির কেজি 260 টাকা করে রাখা হচ্ছে এবং লেয়ার মুরগি বা পোল্ট্রি মুরগি যেটা বলে সেটিকে আসলে 180 টাকা করে কেজি দরে বিক্রি হচ্ছে। গরুর মাংস 780 এবং খাসির মাংস 1150 টাকা করে বিক্রি হচ্ছে, যা কিন্তু গত সপ্তাহের তুলনায় প্রায় প্রতি কেজিতে 20 থেকে 25 টাকা করে বেড়েছে বলেই আসলে জেনেছি। এবং আমরা একজন মাছ বিক্রেতার সাথে আসলে কথা বলবো আজ বাজারে কি কি আসলে মাছের চাহিদা বেশি আছে, সরবরাহ বেশি আছে এবং দাম কেমন কি আছে? মোটামুটি আছে, যা আছে মোটামুটি খারাপ। কি মাছ আছে, দাম কেমন? এই মনে করেন কাতল আছে 200, 360, 70 বলে, তেলাপিয়া 250, চিংড়ি আছে 750, ইলিশ আছে 1500, 1600, যা আছে মোটামুটি হাতের নাগালে। কয়েকদিন তো কারফিউ আসলে ছিল, এই কারণে আসলে আপনার ব্যবসা কেন? সমস্যা তো আমাকে বইতে দেয় না, আমরা তো চলে গেছি গাড়ি, কোনো মাছ হয় নাই, কোনো আরো ই করতে হয় না। এই হবে মনে করেন 2-3 দিন এই মাছ হবে আওয়াজ হয়েছে। আমরা আসলে যেমনটি দেখছিলাম যে বরিশালের এই যে খুচরা বাজারগুলোতে সেখানকার যে মাছ এবং মাংসের ব্যবসায়ী যারা তারা চলমান কারফিউ প্রথম কয়েকদিন বেচা বিক্রি না করতে পারায় কিছুটা ক্ষতির সম্মুখীন হয়েছে, যেটা আসলে এখন এই ক্ষতিটা পুষিয়ে নেওয়ার জন্য এক প্রকার আসলে ক্রেতাদের উপরেই ভর করতে হচ্ছে। এর বাইরে যদি আসলে বলা যায় যে চলমান কারফিউ পরিস্থিতি কিন্তু বরিশালে আন্দোলন সংগ্রাম সহিংসতার ঘটনাগুলো কমিয়ে এনেছে এবং ধীরে ধীরে আসলে যেহেতু কারফিউ শিথিল হচ্ছে, যেমনটি আসলে আজ বরিশাল নগরী এবং আশেপাশের জেলার সকাল 6টা থেকে 9টা পর্যন্ত আসলে কারফিউ শিথিল রয়েছে। তো আস্তে আস্তে হলো পরিবেশ পরিস্থিতি এবং জীবনযাত্রা সহজ এবং শান্তিপূর্ণ হবে, এমনটাই আসলে আশা প্রকাশ করেছেন ব্যবসায়ী সহ সাধারণ নাগরিক যারা তারা। এই ছিল আমার কাছে বরিশাল মাছ মাংসের বাজারের সর্বশেষ। এবারে চট্টগ্রামের নিত্যপণ্যের বাজার দর নিয়ে জানাচ্ছেন সহকর্মী একেএম নাজিম। নিত্যপণ্যের দাম বলতে গেলে আসলে প্রতিদিনই দাম বাড়ছে, কারণ আমরা দেখেছি গত সপ্তাহের তুলনায় এই সপ্তাহে পেঁয়াজ এখানে বিক্রি হচ্ছে মানভেদে 110 থেকে 115 টাকা। তো গত সপ্তাহের তুলনায় বলতে গেলে পেঁয়াজ এখানে 3 থেকে 4 টাকা বেড়েছে। পাশাপাশি রসুন, আদা, হলুদ, অন্যান্য যেসব পণ্য রয়েছে সবগুলোর দাম বাড়তির দিকে, কারণ এখানকার যারা ব্যবসায়ী তারা বলছেন গত কয়েকদিনের সহিংসতা বন্ধ এবং কারফিউর কারণে আসলে মাল সরবরাহ কম থাকার কারণেই মূলত পেঁয়াজ সহ অন্যান্য যেসব পণ্য রয়েছে সবগুলোর দাম বাড়তির দিকে। কারণ আমরা এই বাজারে এসে যেটি খোঁজ নিয়েছি, এখানে দেশি এবং ইন্ডিয়ান যেসব পেঁয়াজ রয়েছে সেটি মানভেদে বিক্রি হচ্ছে 110 থেকে 15 টাকা পর্যন্ত, যেটি গত সপ্তাহে ছিল 105 থেকে 108 টাকা পর্যন্ত। কিন্তু এই সপ্তাহে এসে সেটি কেজি প্রতি 3 থেকে 4 টাকা, আবার মানভেদে 5 থেকে 7 টাকা পর্যন্ত বেড়েছে। তো আমরা এখানে এসে আটে যেটি দেখেছি রসুন, হলুদ, আদা সহ অন্যান্য যেসব পণ্য রয়েছে সেগুলোর দাম 3 থেকে 4 টাকা করে বাড়তি। তবে আরেকটি বিষয় হচ্ছে যে গত 15 দিন আগেও যে ডিম 130 টাকা ডজন ছিল সেই ডিম বর্তমানে এখন 150 থেকে 55 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। কারণ যে ডিমের যে ঊর্ধ্বমুখী দাম সেটি মাঝে কিছুদিন লাগাম টানা ধরলেও কিন্তু তারপর পরে আবারও ডিমের দাম বাড়তে থাকে। কারণ এখন এখানে বলতে গেলে ডজন প্রতি মানে 12 পিস ডিম বিক্রি হচ্ছে আপনার 155 থেকে 60 টাকা পর্যন্ত। এখানে আলু বিক্রি হচ্ছে 65 থেকে 70 টাকা মানভেদে বিক্রি হচ্ছে, এবং বেগুন, ঢেঁড়স, সিম, পেঁপে, টমেটো সবগুলো পণ্য আসলে এখানে 80 থেকে 90 টাকার মধ্যে, মানে
হিসাব করতে গেলে এখানে 100 টাকার নিচে তেমন কোনো ধরনের সবজি নেই। এখানে সামুদ্রিক যেসব মাছ রয়েছে, দেশি যেসব মাছ রয়েছে সেগুলো আপনার 400 থেকে 450 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে কেজি প্রতি। রুই, কাতলা, মৃগেল, কালীবাউস সহ যেসব মাছ রয়েছে সবগুলোই মাছই আসলে ঊর্ধ্বমুখী। সরকারি যেসব তদারকি সংস্থা যেসব তদারকি সংস্থা রয়েছে তারা যেন এসব নিয়ন্ত্রণে দ্রুত কঠোর পদক্ষেপ নেয়, কারণ ভোক্তা অধিকার সহ অন্যান্য যেসব সংস্থা রয়েছে যারা বাজার তদারকি করে তারা যেন এইসবের বিরুদ্ধে দ্রুত প্রতিনিয়ত অভিযান পরিচালনা করে। অভিযান পরিচালনা করলে হয়তো বাজার নিয়ন্ত্রণ করা সম্ভব হবে। এই ছিল বাজার থেকে আমার কাছে থাকা সর্বশেষ। কারফিউ সহ চলমান পরিস্থিতিতে স্থবিরতা বিরাজ করছে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দরে। এই বন্দর নিয়ে ভারতে পণ্য রপ্তানি কমেছে অর্ধেকেরও বেশি। আরো জানাচ্ছেন সহকর্মী মেহেদী নূর পরশ। কারফিউ সহ চলমান পরিস্থিতিতে অনেকটা স্থবিরতা বিরাজ করছে দেশের অন্যতম রপ্তানিমুখী ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দরে। গেল কয়েকদিনে এই বন্দরে পণ্য রপ্তানি কমেছে অর্ধেকের চেয়ে কম। ফলে এই বন্দরে যেসব ব্যবসায়ী রয়েছেন তারা কিন্তু অনেকটা ক্ষতির সম্মুখীন হচ্ছেন। স্বাভাবিক সময়ে এই বন্দর দিয়ে 2 লক্ষ মার্কিন ডলারের মাছ, রড, সিমেন্ট, ভোজ্য তেল সহ প্লাস্টিক এবং পণ্য থেকে 20টি পণ্য ভারতে কিন্তু রপ্তানি হয়ে থাকে। গেল 6 দিনে এই বন্দর দিয়ে 3টি পণ্য ছাড়া কিন্তু আর কোনো ধরনের পণ্য রপ্তানি হয়নি। আমি যদি 20 জুলাই থেকে 25 জুলাই পর্যন্ত এই বন্দরের রপ্তানি কার্যক্রমের চিত্র যদি বলি, এই 6 দিনে 72 টন মাছ, 70 টন সিমেন্ট, 4 টন স্টিল পণ্য সহ আর কোনো পণ্য রপ্তানি হয়নি। তবে বন্দরের যে আমি স্বাভাবিক চিত্র যদি বলি, যে এখানে যে ইয়ার্ডটি রয়েছে এই ইয়ার্ডে স্বাভাবিক সময়ে কিন্তু যে ট্রাক ও পিকআপের একটা ব্যস্ত থাকলে কিন্তু এখন কিন্তু অনেকটাই নেই। এখন কিন্তু অনেকটাই শুনশান নীরবতা বিরাজ করছেন। বন্দরের যে একাধিক ব্যবসায়ী রয়েছেন তাদের সাথে আমার কথা হয়েছে, তারা বলছেন টানা কয়েকদিনের অচল অবস্থায় তাদের অনেক পণ্য কিন্তু রপ্তানি করতে পারে না। হাতে গোনা 3টি পণ্য ছাড়া কোনো পণ্য তারা রপ্তানি করেনি। তারা বলছেন দূর দূরান্ত থেকে মালামাল না আসতে না পারার কারণে কিন্তু তারা রপ্তানি করতে পারছে না। ফলে তারা আর্থিক ক্ষতির পাশাপাশি সরকারে কিন্তু অনেকটা রাজস্ব আয় হারাচ্ছে। আখাউড়া স্থল বন্দর C&F অ্যাসোসিয়েশনের যে সভাপতি হাসিবুল হাসান সাথে কথা হচ্ছে, তিনি আমাকে বলেছেন দূর দূরান্ত থেকে পণ্য বন্দরে পৌঁছতে না পারায় তারা কোনো পণ্য রপ্তানি করতে পারছে না। তারা বলছেন যে ব্যবসায়ীদের স্বার্থে পুরোপুরি স্বাভাবিক ইন্টারনেট পরিষেবা যদি দ্রুত স্বাভাবিক হয় তাহলে কিন্তু বন্দরের স্বাভাবিক পরিস্থিতি কিন্তু আগের মতো ফিরে আসবে। আর এই আখাউড়া স্থল বন্দরে 1994 সাল থেকে ভারতের সাথে পণ্য আমদানি রপ্তানি হয়ে আসছে। এই বন্দরের সার্বিক পরিস্থিতি নিয়ে এ ছিল আমার কাছে সার্বিক সর্বশেষ। এই ছিল এখনকার দেশ জনপদ লাইভ। পরের বুলেটিন দেখার আমন্ত্রণ রইল। এছাড়া দেশ টিভির সর্বশেষ সব খবর পেতে ভিজিট করুন www.desh.tv। ফেসবুকে আমাদের সঙ্গে যুক্ত থাকুন দেশ টিভি অথবা দেশ টেলিভিশন পেজে। সর্বশেষ সব ভিডিও পেতে ইউটিউবে আমাদের হ্যান্ডেল @দেশ টেলিভিশন অথবা @দেশ টিভি নিউজ লিখে সার্চ করুন। ধন্যবাদ সবাইকে।